এসেছিস মা? এই সময় হলো। আমি জানতাম তুই আসবি। সময় হয়েছে এবার রত্ন ভাণ্ডার খোলার। যজ্ঞের সব আয়োজন প্রস্তুত। গুরুদেব, আপনি এতদিন অপেক্ষা করেছিলেন? জানি, এই দিনের অপেক্ষায় ছিলাম বর্ধমান। অধর্মস্য বিনাশনান। না, না, দুর্গাপূজার অষ্টমী তিথি। চারিদিকে আলো, মাইকের গানের শব্দ, প্যান্ডেলে প্যান্ডেলে ঢাকের আওয়াজ। মিত্তির বাড়ি দুর্গাপুজো প্রায় 150 বছরের পুরনো। মিত্তিরদের এই বসত বাড়িটিও বহু বছরের পুরনো। একসময় এখানে খুব জমজমাটি পূজা হতো। একান্নবর্তী পরিবারের সকলে মিলে গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে শুরু হতো দুর্গাপূজা। সে অনেককাল আগের কথা। বর্তমানে সেই দুর্গাপুর গ্রাম আর গ্রাম নেই। প্রায় অর্ধেক শহুরে ধাঁচের ছোঁয়া লেগেছে। আর বর্তমানে মিত্তির বাড়ির সেই একান্নবর্তী পরিবারও আর নেই। সকলেই শহরে বা বিদেশে থাকে। বেশ কিছু কেয়ারটেকার বাড়িটির রক্ষণাবেক্ষণ করেন। তবে প্রতি বছর দুর্গাপূজার সময় সকলেই দেশ বিদেশ থেকে চলে আসে এই বনেদি বাড়িতে। হাই পিনু, আমি চলে এসেছি। কেমন আছিস? আমি বলছিলাম না ঠিক আসবো, দেখ এসে গেছি। এই তোর আসার সময় হলো? আমি তো ভেবেছিলাম আর আসতেই পারবি না। সেই ষষ্ঠীর দিন আসার কথা, আর আজ এলি? তোর সাথে তো কথা বলতেই ইচ্ছে করছে না। আরে আমি তো ভেবেছিলাম আসাই হবে না, এত কাজের চাপ যে সময়ই হচ্ছিল না। হঠাৎ কাল রাতে তোকে নিয়ে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার করে উঠি, আর তারপরেই আমি রওনা দিই। এখন নানান প্যান্ডেলে ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেল রে। হাই রিমি, কেমন আছো? তোমাদের এই দুই বন্ধুর জন্য বাধ্য হয়ে আমাকে আসতেই হলো। থাক, আর এসব বলতে হবে না। আমার জন্য যে সকলে সময় বার করতে পেরেছো এটাই অনেক। এখন ভিতরে চলো, সন্ধি পূজা আরম্ভ হতে আর বেশি বাকি নেই। রিমি আর বিশুকে নিয়ে পিনাক্ষী বাড়ির ভিতরে যায়। অন্যদিকে এক তান্ত্রিক বহু বছর ধরে যেন কারোর অপেক্ষায় ছিল। 500 বছর কেটে গেছে। এতদিনে আমার মনোবাসনা পূর্ণ হবে এবার। সে এসেছে। 500 বছরের তপস্যা আমার পূর্ণ হবে। তার রক্ত আমার যজ্ঞে আহুতি দিলেই আমার মুক্তি। মূর্খ, তোর এই স্বপ্ন কোনোদিনই পূর্ণ হবে না। পাপী, মহাপাপী তুই। তোর বিনাশ নিশ্চিত। সে আসছে। যাকে তুই মারতে চাস তার জন্মই হয়েছে তোকে নিধন করার জন্য। সেই রুদ্রাণী ফিরে এসেছে। অন্যদিকে রিমি আর বিশু পিনাক্ষীদের বাড়িটা একটু ঘুরে দেখতে চায়। পিনু, তোদের বাড়িটা অনেক পুরনো কিন্তু ভীষণ সুন্দর। পরতে পরতে নানান শিল্পকলার প্রদর্শন করছে যেন। আমরা আরেকটু ঘুরে দেখতে চাই। হ্যাঁ, কেন নয়, চল। আজ তোদের এই বাড়ির সাথে সাথে আমাদের 500 বছর আগেরও এক বাড়ি দেখাবো। এর জন্য আমাদের ছাদে যেতে হবে, চল। 500 বছর পুরনো বাড়ি? এর থেকেও পুরনো? হ্যাঁ, তাহলে তো আমি দেখতে খুবই আগ্রহী। এই বলে রিমি আর পিনু বিশুকে নিয়ে বাড়ির নানান ঘর, রংমহল, দিঘি, ফুলের বাগান সব দেখিয়ে যখন 4তলার ছাদে যায়, রিমির খোলা বাতাসে কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হয়। ছাদের উপর থেকে দূরের বিস্তৃত প্রান্তর আর নিস্তব্ধ পাহাড় যেন রিমিকে কিছু মনে করিয়ে দিচ্ছিল।
রিমি অবাক দৃষ্টিতে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে থাকে। তার হুঁশ আসে মীনাক্ষীর ডাকে। এই রিমি, রিমি দেখ, ওই যে দূরে পাহাড়, ওর গায়ে আমাদের পুরানো প্রাসাদ, শতাব্দী প্রাচীন। তখন নাকি রাজরাজাদের আমল ছিল। ওটা শুধু প্রাসাদ বললে ভুল হবে, ওটা একটা দুর্গ বলাই চলে। রাজরাজাদের দুর্গ এত পুরানো? ওখানে আমাকে নিয়ে যাবি? কেন জানি না, ওখানে আমার ভীষণ যেতে ইচ্ছে করছে। যেন মনে হচ্ছে আমি আগেও এখানে এসেছি। ওই জায়গাটা আমার খুব পরিচিত। কি বলছিস? না না, ওখানে যাওয়া যাবে না। আমাদের বংশের কেউ ওখানে যায় না। ওই প্রাসাদ নাকি অভিশপ্ত, যে একবার গিয়েছে সে আর ফিরে আসেনি। কিন্তু এর ইতিহাস নিয়ে আমি জানি না। তবে ওই বাড়িতে নাকি একটি ঘর আছে, যেখানে একটি বই আছে, তাতেই এই অভিশাপের ইতিহাস লেখা আছে। আমার দুই কাকা চেয়েছিল ওই দুর্গটাকে একটা ট্যুরিস্ট প্লেস বানাতে, চেষ্টাও করেছিল অনেক। কিন্তু যখন তারা খুন হয় তখন থেকে কেউ আর এসব নিয়ে ভাবেনি। কিন্তু কেন, কিভাবে তারা খুন হলো? তোরা এর তদন্ত করিসনি? হ্যাঁ, হয়েছিল তদন্ত, কিন্তু ব্যাপারটা একটু আলাদা। যাকে যাক, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। অন্ধকার হয়ে আসছে, চল নিচে যাই। হালকা অন্ধকারে রিমি যখন দূরের একটা গাছের দিকে দেখে হাত বাড়ায়, ঠিক তখনই একটা বিশাল বাজ পাখি এক সপাটে এসে রিমির হাতের উপর বসে। রিমি এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যায়। ভয়ে সে চিৎকার করে ওঠে। রিমি, এই রিমি, কি হলো? ওটা কি, ওটা কি? এ কি, এটা তো একটা বাজ পাখি দেখছি। রিমি, তুমিও না একটুতেই ভয় পেয়ে যাও। না না, মানে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু এখন ভয় পাচ্ছি না। এই বাজ পাখি, এই পাখিটি অনেক পুরানো। দেখো তোমরা, ওর পায়ে একটা চিঠি। এ কি, এটা কোনো কাগজ না। আগেকার দিনে রাজরাজারা সন্দেশ পাঠানোর জন্য বাজ পাখির ব্যবহার করত। আর এটি কোনো কাগজ নয়, এটি চামড়া দিয়ে তৈরি বিশেষ এক পত্র। হ্যাঁ, তাই তো দেখছি। দেখ তো কি লেখা আছে এতে। হ্যাঁ হ্যাঁ, দেখছি। আর এটা একটা ছড়া লেখা আছে দেখছি। সন্ধি পূজার সন্ধিক্ষণ করতে হবে অসুর নিধন, প্রস্তুত হও জোর কদম, মনে করো পূর্বজনম, জানি তুমি ইন্দ্রাণী, প্রস্তুত হও রাজকুমারী রুদ্রাণী। কবিতাটি যেই না পড়া অমনি বাজ পাখি উড়ে যায় আর চোখের সামনে মিলিয়ে যায়। এই ইন্দ্রাণীটাই বা কে, আর রুদ্রাণীটাই বা কে? এই বাজ পাখিটা কি করে মিলিয়ে গেল বলতো? রুদ্রাণীকে আমি জানি না, কিন্তু ইন্দ্রাণী আমার নাম। আমরা গ্রামের বাড়িতে যখন থাকতাম সকলে এই নামেই ডাকতো আমাকে। কিন্তু তোরা সকলে আমাকে রিমি বলেই জানিস। কিন্তু এখন জানতে হবে এই রুদ্রাণী আসলে কে। সেই প্রাচীন বইটা কোন ঘরে আছে জানিস পিনু? হ্যাঁ জানি আমি, ঘরটা ওইদিকে কেউ যায় না। ওর চাবি হতে পারে ঠাকুমার কাছে আছে। সবাই এই বাড়ি থেকে চলে গেলেও ঠাকুমা এই বাড়িতেই থাকতো বরাবর। বড় পরিবার, তাই সারা বছর কেউ না কেউ এই বাড়িতে সময় কাটাতে আসে, তাই ঠাকুমার অসুবিধা হয় না। তবে এই চাবির গোছাটা আমাদের লুকিয়ে নিতে হবে, ওটা ঠাকুমার বালিশের নিচে থাকে। আমি দুদিনের জন্য এসেছি, তাই এসবের মধ্যে আমি আর নেই। যত সব কুসংস্কার, পূর্বজন্ম, বাজ পাখি, মেয়েরাই এইসব নিয়ে ভাবে। আমি চললাম। এই বলেই বিশু চলে যায়। রিমি আর পিনু নিজেদের দিকে দেখে আর তারা ঠাকুমার ঘরের দিকে যায়। ঠাকুমার ঘরে পৌঁছে তারা দেখে বিছানায় তিনি ঘুমিয়ে আছেন।
তাই ধীর পায়ে পিনু বালিশের নিচ থেকে চাবিটা বের করতে যাবে এমন সময় পিনু, আমি জানি তোরা কি চাস, কিন্তু কোনো লাভ নেই। ওই বইটা আর ওই ঘরে নেই। তোর দুই কাকা ওই বইটি চুরি করেছিল, তারপর থেকে আর সেটি পাওয়া যায়নি। কিন্তু তোরা যা জানতে চাস তা আমি বলতে পারি। সেই সময় এসে গিয়েছে, আয় বস এখানে। ঠাকুমা, এই চিঠিটা পেলাম এক্ষুনি। এই দেখুন, এর রহস্যভেদ কি করে করব? কই দেখি তো, কি চিঠি? ও বুঝলাম, এই রুদ্রাণী হলো এই রাজবংশেরই বীরকন্যা, রাজকুমারী রুদ্রাণী। তার জন্ম হয়েছিল আজ থেকে 500 বছর আগে। রাজা প্রতাপাদিত্যের 3 পুত্র সন্তান ছিল, কিন্তু রাজা প্রতাপাদিত্য ছিল মা দুর্গার উপাসক। তিনি বহু বছর মা দুর্গার আরাধনা করতেন। তার ভক্তিতে প্রসন্ন হয়ে মা দুর্গা তাকে এক প্রতাপী কন্যা সন্তান বরদান করেন। এরপর জন্ম হয় সেই শিশু কন্যার। শুক্লপক্ষে অষ্টমী তিথিতে সেই দিন ছিল দুর্গাষ্টমী। সূর্যোদয়ের সাথে সাথে ধরাধামে এলেন যেন মা দুর্গার আশীর্বাদ। সিংহ লগ্নে মঙ্গল ও সূর্যের মিলনে জন্ম নেওয়া কন্যা যেন দুর্গারই অবতার। তারপর তারপর কি হলো? কি হলো ঠাকুমা? এরপর রাজ জ্যোতিষী সেই শিশু কন্যাকে দেখে বলেন, এই কন্যা যুদ্ধক্ষেত্রে সিংহবাহিনী হবে, শত্রুর হাত থেকে সাম্রাজ্যকে রক্ষা করবে। তার নাম ইতিহাসে লেখাও থাকবে। এই কন্যার চোখে থাকবে অগ্নিশিখা, আর হাতে থাকবে অজেয় তলোয়ার, আর অন্তরে থাকবে দেবী দুর্গার প্রতি ভক্তি। এই জন্মে সে শুধুমাত্র রাজরক্ষার প্রতিজ্ঞাই নিয়েছে। মা রুদ্রাণীর আশিসে জন্ম, তাই এই কন্যার নাম হবে রুদ্রাণী। এরপর কি হয় জানো দিদি ভাই? কি হয় ঠাকুমা? কি হয়েছিল এরপর সেই রুদ্রাণীর? রুদ্রাণী ধীরে ধীরে বড় হয়। তার পরাক্রমের চর্চা চারিদিকে ছড়িয়ে পড়ে। রাজার 3টি ছেলে। রাজ্য চালনায় একেবারে অযোগ্য ছিল তারা। তারা ছিল লোভী আর ভোগী, ভোগবিলাসেই মত্ত। তাই রাজা সিদ্ধান্ত নেয় কন্যা রুদ্রাণীকেই রাজ সিংহাসনে বসাবেন। তবে রাজ্যাভিষেকের আগে রুদ্রাণী দিগ্বিজয়ী হতে চান। রাজা রাজিও হয়ে যান তাতে। তবে রুদ্রাণী সত্যিই বীর যোদ্ধা ছিলেন, তাই না ঠাকুমা? হ্যাঁ, সত্যি বীর যোদ্ধা ছিল। তবে তার ভাগ্যে শুধু যুদ্ধই রয়ে গেল। রানী হওয়া তার ভাগ্যে ছিল না। এরপর বহু রাজ্যের রাজাকে পরাজিত করেন রুদ্রাণী। দয়াময়ী রুদ্রাণী তাদের রাজ্য ফিরিয়ে দেন। তবে যুদ্ধকর হিসেবে অনেক ধনরত্ন সে সঙ্গে আনে। এক বিশাল রত্নভাণ্ডার নির্মাণ করেন তিনি। পিতাশ্রী, এই বিপুল রত্নভাণ্ডার আমি সুরক্ষিত করতে চাই। এই রত্নভাণ্ডার কোনো বিলাসিতার জন্য নয়। এই রত্নভাণ্ডার আমার প্রিয় প্রজাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। তবে আমার মনে হচ্ছে এই রত্নভাণ্ডারের উপর কুদৃষ্টি পড়েছে। হ্যাঁ মা, আমি বুঝতে পারছি এটা কারা করছে। তোমার 3 ভাই এই কুচক্র রচনা করছে। এই রত্নভাণ্ডারের সুরক্ষার জন্য যা করার তুমি করো। ঠিক আছে, আপনি গুরুদেবকে সন্দেশ পাঠান। আমি যজ্ঞের আয়োজন করতে চাই। গুরুদেব, আমার জ্যোতিষশাস্ত্রের জ্ঞান আপনারই দান, তাই কিছু বিষয়ে আপনার সাথে আলোচনা করতে চাই। এরপর কোনো শব্দ ছাড়াই ঘোর আলোচনা হয় বহুক্ষণ ধরে। এরপর রুদ্রাণী বিশেষ যজ্ঞের আয়োজন করে।
গোপনে। ওই রত্ন ভাণ্ডার চিরকালের মতো বন্ধ করে দেয় সে। এরপর ওই বন্ধ দরজা খুলতে পারেনি আর কেউ। সেই বন্ধ দরজা বহু চেষ্টায় খুলতে না পেরে রুদ্রাণীকে রাজ পরিবারের লোকেরাই হত্যার ষড়যন্ত্র করে। ইতিমধ্যে হৃদরোগে রাজার মৃত্যু হয় আর রুদ্রাণীকে বিষ দিয়ে হত্যা করা হয়। এই হত্যার আরোপ লাগানো হয় মহারানীর উপর। রানীমা শান্ত প্রকৃতির মানুষ, সবাই জানতো যে তিনি নিজের কন্যাকে হত্যা করতেই পারে না। কিন্তু এই ষড়যন্ত্রের চাপে পড়ে রানীমা আত্মহত্যা করেন। এরপর থেকে রাজ্য ছন্নছাড়া হয়ে যায়। আমার যা জানা ছিল তাই আমি তোমাদের বললাম। রিমি, রিমি, মা কি চিন্তা করছো? না ঠাকুমা, কিচ্ছু না। আমি এখন আসি, পরে আবার কথা বলবো। এই বলে রিমি চলে যায়। গভীর রাতে সে সেই বন্ধ মহলে যায়। সবকিছু মনে পড়ে যাচ্ছে যেন রিমির। সে নিজের কক্ষের দিকে যায়। সবকিছু আগের মতোই রয়েছে দেখছি। সেই পুরানো আলমারি, আয়না, এই তো সেই পোশাক। আজ আমি আবার পুরানো রুদ্রাণী সাজবো। সে আবারও পুরানো রুদ্রাণীর রূপে সাজে আর দেবী দুর্গার মন্দিরে যায়। সে হঠাৎ শুনতে পায় এসেছিস মা? এই সময় হলো? আমি জানতাম তুই আসবি। সময় হয়েছে এবার রত্ন ভাণ্ডার খোলা। যজ্ঞের সব আয়োজন প্রস্তুত। গুরুদেব, আপনি এতদিন অপেক্ষা করেছিলেন? হ্যাঁ, আমি প্রস্তুত। এই নিন রক্তের 4 ফোঁটা। চারদিক বন্ধন থেকে মুক্ত হও। রক্তের ফোঁটা 4 যন্ত্রের উপর পড়তেই গুরুদেব মন্ত্র পড়া শুরু করলেন। এই দিনের অপেক্ষায় ছিলাম। বহু তপস্যা করা আমি আজ এই রত্ন ভাণ্ডার আমার। সুযোগ বুঝে গুরুদেব ত্রিশূল ছুড়ে দেয় রুদ্রাণীকে। অধর্মস্য বিনাশনম। এই মন্ত্র পড়েই রুদ্রাণী এক ত্রিশূলের আঘাতে সেই অর্ধরাক্ষসকে হত্যা করে। ত্রিশূলের আঘাতে পাপের রক্ত ঝরে পড়তে থাকে। সেই পাপের রক্তের স্পর্শে রত্নভাণ্ডার খুলে যায়। অন্যদিকে সন্ন্যাসী বিদায় নেয়। পিনু আর বিশু রিমিকে পুরনো প্রাসাদ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে দেখে। রিমি, এই প্রাসাদে এত আলো কিসের? আর তুই এখানে একা কি করছিলি? ভিতরে কিসের এত গভীর গর্জনের শব্দ শোনা যাচ্ছিল? কিসের আওয়াজ ছিল ওটা? ইন্দ্রাণী আর কেউ নয় রে, এটা আমার এ জন্মের নাম। কিন্তু আসলে ইন্দ্রাণী হলো স্বয়ং মা লক্ষ্মীর স্বরূপ, এই রত্ন ভাণ্ডার। মা লক্ষ্মীর অপর নাম হলো ইন্দ্রাণী, আর রুদ্রাণী হলো আমারই পূর্বজন্ম। আমি বুঝতে পেরেছিলাম পূর্বজন্মে সেনাপতির দৃষ্টি আমার রত্ন ভাণ্ডারের উপর পড়েছে। সে আমাকে হত্যার চেষ্টা করছে, তাই আমি গুরুদেবকে বলে ওই রত্ন ভাণ্ডার বন্ধ করে দিয়েছিলাম আমারই পবিত্র রক্ত দিয়ে। এই রত্ন ভাণ্ডার একমাত্র এই যজ্ঞের মুহূর্তে চতুর্দিকের বন্ধনকে আমার রক্ত দিয়ে মুক্ত করতে হতো।
তারপর কোনো পাপীর রক্তের স্পর্শে ওই রত্ন ভাণ্ডারের দরজা উন্মুক্ত হবে। আর সেই পাপী আর কেউ নয়, সেই লোভী সেনাপতি, যে ষড়যন্ত্র করে আমাকে বিষ দিয়ে মেরে ফেলেছিল। ও আমার বাবা মা 3 ভাইকেও মেরেছে, তারই প্রতিশোধ নিয়েছি আজ। হে ভগবান, এত রত্ন, এত ধন সম্পদ, আমরা করবোটা কি? কেন? দুস্থ প্রজাদের স্বার্থে লাগাবো। এই স্থানে হসপিটাল হবে, স্কুল কলেজ স্থাপন করব। এই জন্যই তো রত্নভাণ্ডার রেখেছিলাম। এরপর রিমি, পিনু আর বিশুর উদ্যোগে বড় বড় 5টি হসপিটাল তৈরি হয়। একটি ক্যান্সার হসপিটাল হয়, যেখানে বিনামূল্যে চিকিৎসার সব রকম ব্যবস্থা করা হয়। 2টো মেডিকেল কলেজ হয়, স্কুলও স্থাপন করা হয়, সঙ্গে 2টি অনাথ আশ্রম। আর দেবী দুর্গার এক বিশাল মন্দির নির্মাণ হয়, যাকে ঘিরে এক বিরাট পর্যটন শিল্প গড়ে ওঠে সেখানে, যাতে করে হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহ হয়।